হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, আজকে তার আমরা একটা 50টা কোশ্চেনের ম্যারাথন সিরিজ নিয়ে এসেছি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। খুব কুইকলি আমরা এই কোশ্চেনগুলো অল্প সময়ের মধ্যে করার চেষ্টা করব। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে নিচের কোনটি একটি ধাতুকল্প। সবার প্রথম মনে রাখতে হবে ধাতুকল্প মানে কি। ধাতুকল্প মানে কিন্তু হচ্ছে মেটালয়েড, অর্থাৎ যার ভেতরে কিন্তু তোমার ধাতু প্লাস অধাতু দুই রকমেরই কিন্তু গুণ থাকবে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সিলিকন। এইবার এই সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? তো মনে রাখতে হবে সিলিকনের পারমাণবিক সংখ্যা কিন্তু হচ্ছে 14। যদি এটাকে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি, অর্থাৎ এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা কত পাবো? তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 2, 8 আর 4। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে যে নিচের কোনটি প্রতিবর্ত ক্রিয়ার নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্কে সিগন্যাল প্রেরণ করে। তো এই চারটে অপশনের মধ্যে থেকে কোনটা প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। এবার বুঝতে হবে রিফ্লেক্স অ্যাকশন মানে কোনগুলো। দেখো, যখন আমাদের চোখে তীব্র আলো পড়ে তখন আমাদের চোখটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, বা যখন আমরা কোনো গরম জিনিসের ছ্যাঁকা খাই অটোমেটিক আমাদের হাতটা কিন্তু সরে যায়। তো এটাকে কিন্তু প্রতিবর্ত ক্রিয়া বলা হয়। তো বলেছে নিচের কোনটা প্রতিবর্ত ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে আর মস্তিষ্কে সিগন্যাল প্রেরণ করে। তো সঠিক অ্যান্সার কী হবে? মনে রাখবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে স্পাইনাল কর্ড। ঠিক আছে, আমাদের যে স্পাইনাল কর্ড আছে সেই স্পাইনাল কর্ড কিন্তু প্রতিবর্ত ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে আর মস্তিষ্কে সিগন্যাল প্রেরণ করে থাকে। এর যে সঠিক উত্তরটা হয় এটা তোমাদের অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী হচ্ছে। ঠিক আছে, এটা আমাদের বলতে পারি এটা আমাদের 60% ঠিক। ঠিক আছে, কিন্তু এর যে আসল যে উত্তরটা হওয়া উচিত ছিল সেটা কিন্তু হওয়া উচিত ছিল মেডুলা অবলঙ্গটা। ঠিক আছে, আমাদের মস্তিষ্কে একটা অংশ থাকে যেটা কিন্তু আমাদের মস্তিষ্কের সাথে আমাদের স্পাইনাল কর্ডটাকে জুড়ছে, যেটাকে কিন্তু বলা হয় মেডুলা অবলাঙ্গাটা। এই যে মেডুলা অবলাঙ্গাটা আছে এটাই কিন্তু মেন রিজন, ঠিক আছে, বা মেন তোমার হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশনগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। যেহেতু এখানে অপশান নেই তাই আমাদের সঠিক অ্যান্সার করতে হবে স্পাইনাল কর্ড। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে যে 2018 সালে ভারতে প্রথম কোথায় নিপা ভাইরাসের সংক্রমণ ঘটেছিল। দেখো, এই যে কোশ্চেনটা আছে এটা তখনকার সময় যেবার লাস্ট পরীক্ষা হয়েছিল, অর্থাৎ 2022-এ যখন লাস্ট লেভেল গ্রুপ ডি পরীক্ষা হয় তখনকার দিনের একটা সায়েন্সের কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কেরালা, যদিও কিন্তু এটা বর্তমানে অপ্রয়োজনীয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 4 দাগের কোশ্চেন যে নিম্নলিখিত কোনটি অমেরুদণ্ডী শ্রেণীর অন্তর্গত নয়, অর্থাৎ নিচের কোনটা কোনো রকম অমেরুদণ্ডী শ্রেণী নয়। ঠিক আছে, মেরুদণ্ডী প্রাণী হবে। তাহলে অমেরুদণ্ডী না হলে মেরুদণ্ডী হবে। তো কী হবে? অপশানগুলো একবার দেখে নাও। স্তন্যপায়ী দিয়েছে, একাইনোডার্মাটা দিয়েছে, মোলাস্কা দিয়েছে আর আর্থ্রোপোডা দিয়েছে। যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে এই যে 3টে গ্রুপ আছে এই 3টে গ্রুপেই কি এরা কিন্তু অমেরুদণ্ডী। ঠিক আছে, এরা কিন্তু সকলে অমেরুদণ্ডী, অর্থাৎ এদের কিন্তু কোনো রকম মেরুদণ্ড নেই। ঠিক আছে, কিন্তু এই যে স্তন্যপায়ী আছে, স্তন্যপায়ী মানে তোমার হচ্ছে মানুষ বা যারা মাতৃদুগ্ধ পান করে এরা কিন্তু মেরুদণ্ডী শ্রেণীর প্রাণী হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 5 দাগের কোশ্চেন নিচের কোনটি প্লাস্টিক বানাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, প্লাস্টিক বানাতে ব্যবহার করা হয় কোনটা? তো মনে রাখতে হবে যে প্লাস্টিক মেকিংয়ে কি ব্যবহার করা হয়? প্লাস্টিক মেকিংয়ে কিন্তু ব্যবহার করা হয় ইথিলিন। ঠিক আছে, ইথিলিন কিন্তু ব্যবহার করা হয়ে থাকে প্লাস্টিক বানাতে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 6 নম্বর কোশ্চেন যে নিচের কোনটি একটি অজৈব উপাদান নয়। অজৈব উপাদান নয় মানে কি? একটা জৈব উপাদান। ঠিক আছে, একটা অজৈব উপাদান নয় মানে জৈব উপাদান হবে। ঠিক আছে, একটা তোমার হচ্ছে বায়োলজিক্যাল ফ্যাক্টর হবে। বাতাস বলেছে, জল বলেছে, সূর্যের আলো বলেছে আর সবুজ উদ্ভিদ। দেখো, এখানে বায়োলজিক্যাল ফ্যাক্টর মানে হচ্ছে কি যার ভেতরে কিন্তু জীবন আছে। তো দেখো, বাতাস, জল, সূর্যের আলো এদের মধ্যে কিন্তু কোনো রকম জীবনের অস্তিত্ব নেই, কিন্তু এই যে সবুজ উদ্ভিদ এটা কিন্তু আমাদের পরিবেশের একটা বায়োটিক ফ্যাক্টর। ঠিক আছে, বায়োটিক ফ্যাক্টর। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সবুজ উদ্ভিদ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 7 নম্বর কোশ্চেন যে জিঙ্ক সালফেট হেমিহাইড্রেটের সাধারণত কী নামে পরিচিত। দেখো, সবার প্রথমে মনে রাখতে হবে, দেখো জিঙ্ক সালফেট ZnSO4। আচ্ছা, হেমিহাইড্রেট মানে কি? হেমিহাইড্রেট মানে কিন্তু হয়ে যাচ্ছে 7H2O। তো এটা কিন্তু জিঙ্ক সালফেট যে হেমিহাইড্রেট আছে তার ফর্মুলা। তো এটা মানে কি আসলে? তো মনে রাখতে হবে জিঙ্ক সালফেট হেমিহাইড্রেটকে কিন্তু কি বলা হয়? এটাকে কিন্তু বলা হয়ে থাকে সাদা ভিট্রিয়ল বা হোয়াইট ভিট্রিয়ল। ঠিক আছে,
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 8 নাম্বার কোশ্চেন, যে মাঝের অংশ পাতলা এবং ধারগুলো চওড়া কোন লেন্সের হয়ে থাকে। তো আমরা এখানে ছবিটা আঁকি। তো কি বলেছে, মাঝের অংশ পাতলা, ঠিক আছে, মাঝের অংশ এরকম পাতলা হবে আর ধারগুলো এরকম চওড়া হবে। তো এরকমটা কোন লেন্সের হয়ে থাকে? তো আমরা কিন্তু সকলেই জানি এরকমটা কিন্তু যে অবতল লেন্স থাকে সেই অবতল লেন্সের কিন্তু এরকমটা হয়ে থাকে। আর উত্তল লেন্সের কেমন হয়? উত্তল লেন্সের কিন্তু ঠিক এর উল্টোটা হয়। যে প্রান্তগুলো থাকে সেই প্রান্তগুলো কিন্তু কীরকম থাকে? প্রান্তগুলো কিন্তু সরু থাকে আর মাঝের যে অংশটা থাকে সেটা কিন্তু মোটা থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। দেখো এখানে কিন্তু আমাদের অপশানও ছিল, তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অবতল লেন্স। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 9 নাম্বার কোশ্চেন, যে কোন রক্তের গ্রুপের ব্যক্তিদের সার্বজনীন গ্রহীতা বলা হয়। অর্থাৎ এরা কিন্তু সবার কাছ থেকে কি করতে পারে? রক্ত নিতে পারে। বা এটাকে কিন্তু আর একটাও বলা হয়, যেটাকে কিন্তু বলা হয় ইউনিভার্সাল রিসিভার, ঠিক আছে, ইউনিভার্সাল রিসিভার, অর্থাৎ এরা সবার কাছ থেকে কিন্তু রক্ত নিতে পারে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এবি পজিটিভ। এবি পজিটিভ রক্তের গ্রুপের ব্যক্তিরা কিন্তু সবার কাছ থেকে রক্ত নিতে পারে। আর ও পজিটিভ বা ও পজিটিভ বলতে পারো বা ও নেগেটিভ বলতে পারো, এক্ষেত্রে পজিটিভ হবে না, এক্ষেত্রে ও নেগেটিভ হবে। যাদের রক্ত ও নেগেটিভ হয়ে থাকে তারা কিন্তু কি হয়ে থাকে? তারা কিন্তু সার্বজনীন দাতা হয়ে থাকে, অর্থাৎ ইউনিভার্সাল ডোনার হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 10 নম্বর কোশ্চেন, যে রবার্ট হুক কি আবিষ্কার করেন। ঠিক আছে, তো কি বলেছে দেখো, যে রবার্ট হুক কি আবিষ্কার করে। তো সঠিক অ্যান্সার কী হবে? তো মনে রাখতে হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রবার্ট হুক আবিষ্কার করেছিল কিন্তু কোষ। রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিল সেটা কিন্তু মৃত কোষ ছিল, ঠিক আছে, সেটা কিন্তু মৃত কোষ ছিল। অনেক সময় কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে রবার্ট হুকের যে কোষটা আবিষ্কার করা হয়েছিল রবার্ট হুক দ্বারা, সেটা কেমন টাইপ অফ কোষ ছিল, লিভিং না নন লিভিং? তো মনে রাখতে হবে সেটা কিন্তু নন লিভিং একটা কোষ ছিল, মৃত কোষ ছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 11 নম্বর কোশ্চেন, চুন জলের রাসায়নিক সংকেত কী। ঠিক আছে, চুন জলের রাসায়নিক সংকেত কী? তো দেখো এর সঠিক অ্যান্সার কী হবে? এর সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে CaOH2। ঠিক আছে, এটাকে আমরা কি বলে থাকি? এটাকেই কিন্তু আমরা বলে থাকি কলিচুন। ঠিক আছে, এটাকেই কিন্তু আমরা বলে থাকি কলিচুন, বা এটাকেই কিন্তু আমরা বলে থাকি স্লেক্ট লাইম। ঠিক আছে, এটাকেই কিন্তু আমরা বলে থাকি স্লেক্ট লাইম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 12 নম্বর কোশ্চেন, যে বাইল জুস বা বৃত্ত, এটা বৃত্ত হবে না, ঠিক আছে, এটা একটু টাইপিং মিস আছে, এটা হচ্ছে তোমার পিত্ত। ঠিক আছে, কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে বাইল জুস বা পিত্ত কোথা থেকে নিঃসৃত হয়। ঠিক আছে, তো দেখো এই যে বাইল জুস বা পিত্ত, এটা কোথা থেকে নিঃসৃত হয়? তো মনে রাখতে হবে এটা কিন্তু যকৃৎ থেকে নিঃসৃত হয়। এটা কিন্তু আমাদের যে খাবার, ঠিক আছে, সেই খাবারকে কিন্তু হজম করতে সাহায্য করে। এই বাইল জুসটা কিন্তু বাইল ডাক্ট বলে তোমার হচ্ছে একটা কি বলবো নালী আছে, বা একটা তোমার বলতে পারো একটা বাহিকা আছে, যেটা কি করে, যেটা কিন্তু এই বাইল জুসকে সরাসরি কিন্তু আমাদের যে ক্ষুদ্রান্ত আছে সেই ক্ষুদ্রান্তে প্রেরণ করে দেয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 13 নম্বর কোশ্চেন, যে চোখের লেন্সের অত্যাধিক বক্রতার জন্য কোন রোগ হয়ে থাকে। অর্থাৎ চোখের লেন্স যদি, আমাদের যে চোখের লেন্স হয় সেই চোখের লেন্স যদি মনে করো অত্যাধিক বেঁকে যায়, তাহলে সেক্ষেত্রে কোন রোগ হতে পারে। ঠিক আছে, দেখো চোখের যে লেন্স থাকে সেই চোখের লেন্সগুলো যদি অত্যাধিক বেঁকে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটো রোগ হতে পারে, একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া আর একটা কিন্তু মায়োপিয়া। ঠিক আছে, এর ভেতরেও যদি আমাদেরকে এক্স্যাক্ট করে বলতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মায়োপিয়া আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এই মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। এই মায়োপিয়া মানে কিন্তু কি? মায়োপিয়া মানে কিন্তু হচ্ছে দূরের জিনিসকে সঠিকভাবে দেখতে না পাওয়া। ঠিক আছে, আর হাইপারমেট্রোপিয়া মানে কি? হাইপারমেট্রোপিয়া মানে কিন্তু হচ্ছে কাছের জিনিসকে সঠিকভাবে দেখতে না পাওয়া। মায়োপিয়ার জন্য কোন ধরনের লেন্স ইউজ করা হয়ে থাকে? এক্ষেত্রে কিন্তু যে কনকেভ লেন্স, অর্থাৎ যে অবতল লেন্স, সেটা কিন্তু ব্যবহার করা হয়। আর হাইপারমেট্রোপিয়ার জন্য কেমন লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স বা কনভেক্স লেন্স কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 14 নম্বর কোশ্চেন কি বলছে, যে নিচের কোন ভিটামিনের অভাবের জন্য বেরি রোগ হয়ে থাকে। তো আমরা সকলে জানি বেরি রোগ কিসের জন্য হয়ে থাকে। তো মনে রাখতে হবে ভিটামিন যে B1 আছে সেই ভিটামিন B1 এর জন্য কিন্তু, ভিটামিন যে B1 সেই B1 এর জন্য কিন্তু বেরি রোগ
হয়ে থাকে। ভিটামিন বি এর জন্য কী রোগ হয়ে থাকে? তো মনে রাখতে হবে ভিটামিন বি এর জন্য কিন্তু হয়ে থাকে রাইবোফ্লেভিন, ঠিক আছে। গালে ঘায়ের যে রোগটা হয়ে থাকে না, অনেকে দেখবে গালে কিন্তু ঘা হয়, ঠিক আছে, তো সেটাকেই কিন্তু রাইবোফ্লেভিন বলা হয়ে থাকে, যেটা কিন্তু তোমার ভিটামিন ভি2 এর জন্যই হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 15 নম্বর কোশ্চেন, যে নিম্নলিখিত কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, মানে কোনটা ব্যাকটেরিয়া দিয়ে হয়? টাইফয়েড, হেপাটাইটিস, ইনফ্লুয়েঞ্জা, মামস। দেখো এইখানে এই যে হেপাটাইটিস আছে, ইনফ্লুয়েঞ্জা আছে আর মামস আছে, এই তিনটেই কিন্তু ভাইরাস দ্বারা আক্রান্ত রোগ। একমাত্র যে টাইফয়েড আছে সেই টাইফয়েড কিন্তু ব্যাকটেরিয়া দিয়ে হয়, ঠিক আছে, টাইফয়েড কিন্তু ব্যাকটেরিয়া দিয়ে হয়। এইবার এই যে টাইফয়েড যে ব্যাকটেরিয়াটা দিয়ে হয় সেই ব্যাকটেরিয়ার নাম তোমরা চাইলে নোট ডাউন করতে পারো। এর নাম কিন্তু হয়ে যাচ্ছে সালমোনেলা, ঠিক আছে, সালমোনেলা স্টাইফি। এটা কিন্তু এই যে টাইফয়েড যে ব্যাকটেরিয়া, ঠিক আছে, টাইফয়েড যে রোগ সেই রোগের ব্যাকটেরিয়ার নাম সালমোনেলা টাইফয়েড। নেক্সট সালমোনেলা টাইফি। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 16 নম্বর কোশ্চেন, যে মায়োপিয়াজনিত চোখের সমস্যা সারাতে সাধারণত কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে? তো এটা আমি একটু আগে বললাম যে মায়োপিয়া যদি কারোর হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার যে দূরের জিনিস দেখার ক্ষমতা, ঠিক আছে, দূরের জিনিস দেখার যে ক্ষমতা সেটা কিন্তু হ্রাস পায়। আর মায়োপিয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের যে অবতল লেন্স থাকে, ঠিক আছে, মায়োপিয়ার ক্ষেত্রে যে অবতল লেন্স কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। মনে রাখবে মায়োপিয়ার ক্ষেত্রে কিন্তু অবতল লেন্স ব্যবহার করা হয়ে থাকে। তো অপশান এ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 17 নম্বর কোশ্চেন, নিচের কোনটা ব্রায়োফাইটা গোষ্ঠীর অন্তর্গত? দেখো ব্রায়োফাইটা গোষ্ঠীর অন্তর্গত মানে কি, মানে দেখো সর্বপ্রথমে তোমাদেরকে জানতে হবে ব্রায়োফাইটা মানে কি। দেখো উদ্ভিদের যে তোমার হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশান আছে তার ভেতরে কিন্তু উদ্ভিদের কতগুলো ভাগ আছে, যেরকম ব্রায়োফাইটা হয়, টেরিডোফাইটা হয়, তারপরে জিমনোস্পার্ম হয়, অ্যাঞ্জিওস্পার্ম হয়, এগুলো কিন্তু উদ্ভিদের শ্রেণীবিভাগ। তার ভেতরে একটা ভাগ কিন্তু আছে ব্রায়োফাইটা, যার মানে কি, যার মানে কিন্তু হয়ে যাচ্ছে এক ধরনের উদ্ভিদ যারা কিন্তু ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মায়, ঠিক আছে। তো এই ধরনের উদ্ভিদ কিন্তু ব্রায়োফাইটা বলা হয়। এদের কিন্তু কোনো রকম মানে স্পেসিফিকভাবে কোনো রকম কাণ্ড, দেহ এই সমস্ত কিন্তু থাকে না, ঠিক আছে। তো একটা ব্রায়োফাইটা গোত্রের উদ্ভিদের নাম কি? তো মনে রাখবে মার্সেলিয়া। মার্সেলিয়া কিন্তু হয়ে যাচ্ছে একটা ব্রায়োফাইটা গোষ্ঠীর উদ্ভিদের নাম। এক্ষেত্রে সবথেকে ভালো যে এক্সাম্পল সেটা কিন্তু হচ্ছে মস। আমরা কিন্তু সকলে মস দেখেছি, ঠিক আছে, দেখবে কলপাড়ে বা বিভিন্ন স্যাঁতস্যাঁতে জায়গায় কিন্তু এই মস দেখা যায়। তো এই মস কিন্তু ব্রায়োফাইটার সবথেকে বড় উদাহরণ। আর মনে রাখবে ব্রায়োফাইটাকে কিন্তু উদ্ভিদ জগতের, ঠিক আছে, উদ্ভিদ জগতের উভচর বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কি বলেছে আজকের 18 নম্বর কোশ্চেন, যে লেবুর রসের পিএইচের মান কত? দেখো লেবুর রসের যে পিএইচের মান সেটা কিন্তু 2.5 থেকে 3 হয়ে থাকে। এবার দেখো এখানে কিন্তু অফিসিয়াল অ্যান্সার কিতে তোমাদের 2 দেয়া ছিল, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কিন্তু আমাদেরকে এটাই ধরতে হবে। মনে রাখবে লেবুর রসের যে পিএইচ মান সেটা কিন্তু 2.5 থেকে শুরু করে 3 এর মধ্যেই থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 19 নম্বর কোশ্চেন, যে আঙুলের মতো দেখতে বিস্তৃত ঘনপথ কাদের দেখতে পাওয়া যায়? এক কথায় ঘনপথ, ঠিক আছে, ঘনপথ কাদের গমন অঙ্গ? ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে যে ঘনপথ কাদের গমন অঙ্গ? যোগ, সাপ নাকি অ্যামিবা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যামিবার যে গমন অঙ্গ সেটা কিন্তু ঘনপথ হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 20 নম্বর কোশ্চেন, যে কিয়োটো প্রোটোকলের লক্ষ্য কি প্রতিরোধ করা ছিল? ঠিক আছে, যে কিয়োটো প্রোটোকলটা হয়েছিল, দেখো সবার প্রথম মনে রাখতে হবে এই যে কিয়োটো প্রোটোকলটা কত সালে হয়েছিল। এটা কিন্তু 1997 সালে জাপানের কিয়োটো শহরে হয়েছিল, ঠিক আছে। তো এই যে কিয়োটো প্রোটোকলটা তোমার কি বিষয়ক ছিল? তো মনে রাখতে হবে এটা কিন্তু ছিল গ্রিন হাউস উৎসর্জন নিয়ে, ঠিক আছে, অর্থাৎ গ্রিন হাউস গ্যাসের যে ব্যবহার সেটা কমাতে হবে, যার জন্য কিন্তু গ্লোবাল ওয়ার্মিং হয়ে থাকে, এটা কিন্তু কমাতে হবে, তার জন্যই কিন্তু এই প্রোটোকলটা হয়েছিল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 21 নম্বর কোশ্চেন কি বলছে, যে নিচের কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য সবথেকে বেশি দায়ী? দেখো আমরা সকলেই জানি যে পৃথিবীর ওপরে কিন্তু কি থাকে, একটা স্তর আছে, তার নাম কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার। তার ওপরে কিন্তু কি আছে, ওজোনোস্ফিয়ার আছে, যেটা কি করে, যেটা কিন্তু সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে আটকায়। তো
এই যে ওজোন স্তর, ঠিক আছে, তো কি বলেছে কোশ্চেনটা, দেখো কোশ্চেনটা বলেছে যে নিচের কোনটি ওজোন স্তর ক্ষয়ের জন্য সবথেকে বেশি দায়ী। তো এই যে ওজোন স্তর যেটা আছে সেটা সব ক্ষয় হয়ে যাচ্ছে, সেটা কিসের জন্য ক্ষয় হয়ে যাচ্ছে? তো মনে রাখবে যে সিএফসি গ্যাস আছে, অর্থাৎ যে ক্লোরোফ্লোরোকার্বন আছে, এই গ্যাসের জন্যই কিন্তু কি হচ্ছে, ওজোন গ্যাস মানে ওজোন যে স্তরটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 22 নম্বর কোশ্চেন কি বলেছে, যে মানুষ নিম্নলিখিত কোন জিনিসটি হজম করতে পারে না, মানে মানুষের পাকস্থলীতে কোন জিনিসটা হজম হয় না, হজম করার জন্য সেই সঠিক পরিমাণ যে এনজাইমটা দরকার হয় সেটা নেই। তো সঠিক অ্যান্সার কী হবে, মনে রাখবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সেলুলোজ। ঠিক আছে, মানুষের যে পাকস্থলী হয়ে থাকে সেখানে কিন্তু সেলুলোজ পাচনের জন্য কোনো রকম এনজাইম থাকে না। ঠিক আছে, কোনো রকম কিন্তু এনজাইম থাকে না যেটা কিন্তু সেলুলোজকে কি করতে পারে, হজম করতে সাহায্য করতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 23 নম্বর কোশ্চেন, যে তেজস্ক্রিয় বিকিরণ পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়? এক কথায় যে রেডিও অ্যাক্টিভিটি হয়ে থাকে, ঠিক আছে, যে রেডিও অ্যাক্টিভিটি হয়ে থাকে সেই রেডিও অ্যাক্টিভিটির ইউনিট কি? দেখো রেডিও অ্যাক্টিভিটির দুটো ইউনিট হয়ে থাকে, ঠিক আছে, একটা হচ্ছে এসআই ইউনিট আর একটা হচ্ছে সিজিএস ইউনিট। আমি দুটোই এখানে বলে দিচ্ছি। দেখো যে এসআই ইউনিট হয় সেটাকে কিন্তু বলা হয় বেকারেল, ঠিক আছে, এসআই ইউনিটকে বলা হয় বেকারেল। আর আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 20কে কিন্তু বলা হয়ে থাকে সিজিএস, তেজস্ক্রিয়তার সিজিএস ইউনিট। যেহেতু এখানে 20 আছে তাই 20কেই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার ধরতে হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 24 নম্বর কোশ্চেন কি বলেছে, যে সাইটোপ্লাজম কোথায় থাকে? ঠিক আছে, নিউক্লিয়াসে থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বডিতে থাকে, নাকি লাইসোজোমে থাকে? দেখো যে সাইটোপ্লাজম থাকে সেই সাইটোপ্লাজম কিন্তু নিউক্লিয়াসে থাকে। এক কথায় মনে রাখবে, মনে করো এটা যদি আমি একটা কোষ আঁকি, তো কোষের মধ্যে কি থাকে, কোষের মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে একদম মাঝ বরাবর বা একটু তোমার হচ্ছে সাইড ঘেঁষে, এটাকে কি বলা হয়, নিউক্লিয়াসকে আমি এন দিয়ে ডিনোট করলাম। আর এখানে কিন্তু এরকম করে তোমার আরও কিছু কোষাঙ্গাণু থাকে, যেরকম তোমার মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, ঠিক আছে, গলগি বডি থাকতে পারে, এরকম করে কিন্তু প্রচুর কোষাঙ্গাণু থাকে। আর এতটাই যে ফাঁকা জায়গা, যে জায়গাগুলো ফাঁকা থাকে সেখানে কিন্তু একটা জেলির মতো অংশ থাকে, ঠিক আছে, সেটাকেই কিন্তু বলা হয় থাকে সাইটোপ্লাজম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। দেখো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটা কথা তোমাদের বলে রাখি, এই যে মাইটোকন্ড্রিয়া আছে এটাকে কিন্তু কি বলা হয়, এটাকে কিন্তু আমাদের যে কোষ থাকে সেই কোষের কিন্তু পাওয়ার হাউস বলা হয়, ঠিক আছে, কারণ এটা কিন্তু কি করে, এটা কিন্তু পাওয়ার জেনারেট করতে সাহায্য করে। আর এই যে লাইসোজোম আছে, এই লাইসোজোমকে কিন্তু কোষের সুইসাইডাল ব্যাগ বলা হয়, ঠিক আছে, কোষের কিন্তু সুইসাইডাল ব্যাগও বলা হয় এই লাইসোজোম কোষ অঙ্গাণুকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, একটা অঙ্ক দিয়েছে যে 1/4 ওহমযুক্ত 4টি রোধকে শ্রেণীতে যোগ করলে তুল্য রোধ কত হবে? দেখো কিসে যোগ করতে বলেছে, শ্রেণী। তো শ্রেণীর ফর্মুলা কি হয়ে থাকে, যদি আমাদেরকে শ্রেণী দেয় সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, আর ইকুইভ্যালেন্ট বের করার জন্য কিন্তু আমাদেরকে রোধগুলোকে জাস্ট যোগ করতে হয়। তো দেখো কি বলেছে, 1/4 করে মোট কতগুলো আছে, 1/4 করে কিন্তু মোট আমাদেরকে 4টে রোধ বের করতে হবে। এবার দেখো কি করতে হবে, জাস্ট 4টাকে এলসিএম নিয়ে নাও, আর ওপরে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, তাহলে কিন্তু 1 + 1 + 1 + 1 মানে 4 হবে। এটার সাথে এটা কাটো, তো 1 ওহম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো 1 ওহম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে হেপাটাইটিস এ কিসের প্রদাহজনিত একটি রোগ? এবার দেখো এবার যে কোশ্চেনগুলো শুরু হচ্ছে এই কোশ্চেনগুলো কিন্তু আমি ওয়ান লাইনার ফরম্যাটে নিয়ে এসেছি জাস্ট ফর কুইক রিভিশন। দেখো কি বলছে, যে হেপাটাইটিস এ, ঠিক আছে, রোগের নামটা এখানে আমি লিখছি, হেপাটাইটিস এ, ঠিক আছে, এই যে হেপাটাইটিস এ যে রোগটা হয়ে থাকে এটা কোথায় হয়ে থাকে? তো মনে রাখবে এটা কিন্তু যকৃৎ বা আমাদের যে লিভার হয়ে থাকে সেই লিভারেই কিন্তু এই হেপাটাইটিস রোগটা হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, দেখো যে ভিটামিন সি এর সবথেকে সমৃদ্ধ উৎস কোনটা? দেখো সবথেকে বেশি পরিমাণে ভিটামিন সি কোথায় পাওয়া যায়? তো মনে রাখবে সবথেকে বেশি পরিমাণে কিন্তু ভিটামিন সি পাওয়া যায় টক জাতীয় ফলে, ঠিক আছে। আর টক জাতীয় ফলের মধ্যেও কোথায়? টক জাতীয় ফলের মধ্যেও কিন্তু যে লেবু হয়ে থাকে, ঠিক আছে, স্পেশালি কিন্তু যে কমলা লেবু হয়ে থাকে বা তোমার হচ্ছে এমনি নর্মাল যে পাতি লেবু হয়ে থাকে বা নর্মাল যে তোমার হচ্ছে মৌসম্বি লেবু থাকে বা যে কোনো প্রকার টক জাতীয় জিনিসের মধ্যে কিন্তু ভিটামিন সি সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়।
নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে যে ম্যালপিজিয়ান নালিকা কোন ধরনের প্রাণীর একটি বৈশিষ্ট্য। দেখো এই যে ম্যালপিজিয়ান নালিকা আছে, এই ম্যালপিজিয়ান নালিকা কিন্তু রেচনাঙ্গ, ঠিক আছে। ম্যালপিজিয়ান নালিকা আসলে কি, ম্যালপিজিয়ান নালিকা কিন্তু আসলে হয়ে যাচ্ছে রেচনাঙ্গ। তো এটা কাদের রেচনাঙ্গ, তো মনে রাখতে হবে মাকড়সা, ঠিক আছে। মাকড়সার যে রেচনাঙ্গ তার নাম কিন্তু হয়ে যাচ্ছে ম্যালপিজিয়ান নালিকা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে যে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম। দেখো আমরা কিন্তু অনেক ধরনের রশ্মির কথা জানি, যেরকম আলফা রশ্মি, তারপরে বিটা রশ্মি, তারপরে কিন্তু গামা রশ্মি, ঠিক আছে। আবার এক্স রের কথাও কিন্তু আমরা জানি, ঠিক আছে। তো দেখো এই যে চারটে আমি রশ্মির কথা বললাম, এর ভেতর থেকে সবথেকে কম তরঙ্গ দৈর্ঘ্য কার, সবথেকে কম তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু হয়ে যাচ্ছে গামা রশ্মির। আর মনে রাখবে যে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে সেটা কিন্তু সবথেকে বেশি শক্তিশালী হবে। এদের ভেতরে কিন্তু যে গামা রশ্মি আছে সেটা কিন্তু সবথেকে বেশি শক্তিশালী। তার কারণ কি, কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবথেকে কম। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 4 নাম্বার কোশ্চেন কি বলেছে যে ভারী জল কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সবার প্রথমে মনে রাখতে হবে ভারী জলকে কি বলা হয়ে থাকে, ভারী জলকে কিন্তু বলা হয়ে থাকে D2O বা ডাইটেরিয়াম অক্সাইড। তো এই ভারী জল কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, তো মনে রাখবে এটা কিন্তু নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে ভারী জল। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে পরমাণুর গতিকে তোমার হচ্ছে কমানোর জন্য কিন্তু এই D2O বা ডাইটেরিয়াম অক্সাইড ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 5 নাম্বার কোশ্চেন যে পারদের সবথেকে প্রচলিত নাম কি, মানে পারদকে আমরা কি নামে সবথেকে ভালো জানি। দেখো পারদের যে রঙটা হয়ে থাকে সেটা কালারটা কেমন হয়ে থাকে, সেটা কিন্তু সিলভার বা রূপালি কালার হয়ে থাকে। সেই কারণের জন্য পারদকে কিন্তু কুইক সিলভার বলা হয়ে থাকে, ঠিক আছে, কুইক সিলভার বলা হয়ে থাকে। এবার এই পারদ কোথায় ইউজ করা হয়, আমরা কিন্তু সকলে জানি যে থার্মোমিটার থাকে, সেই থার্মোমিটারে কিন্তু এই পারদকে ইউজ করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 6 নাম্বার কোশ্চেন যে বর্ণান্ধতা ও দৃষ্টিশক্তি হ্রাসজনিত সমস্যা কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে। দেখো যখনই তোমার এই বর্ণান্ধতা বা চোখের কোনো রকম ভিটামিন ডেফিসিয়েন্সির রোগ আসবে, তো মনে রাখবে চোখ সংক্রান্ত যত ভিটামিনের অভাবের রোগ আছে সেগুলো কিন্তু সব ভিটামিন এর অভাবে হয়ে থাকে। আর ভিটামিন এ কে কী বলা হয়, ভিটামিন এর যে রাসায়নিক নাম সেটা কি, সেটা কিন্তু হয়ে যাচ্ছে রেটিনল, ঠিক আছে। ভিটামিন এর রাসায়নিক নাম কিন্তু হয়ে যাচ্ছে রেটিনল। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 7 নাম্বার কোশ্চেন দেখো কি বলছে যে সোডা জলে কোন গ্যাস দ্রবীভূত থাকে, ঠিক আছে। সোডা জল মানে কি, দেখো যে নর্মাল যে আমরা কোল্ড ড্রিঙ্কসগুলো খেয়ে থাকি সেই কোল্ড ড্রিঙ্কসে কোন তোমার গ্যাসটা দ্রবীভূত থাকে, তো মনে রাখবে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইডকে কিন্তু হাই প্রেশারে তোমার হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে দেওয়া হয়, যাতে কি থাকে, যাতে কিন্তু ওর ভেতরে একটা প্রেশার তোমার হচ্ছে ক্রিয়েট হয়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 8 নাম্বার কোশ্চেনটা, এক সেকেন্ড, যে বাতাসে উপস্থিত কোন উপাদান রূপোর জিনিসকে কালো করে দেয়, ঠিক আছে। দেখো বাতাসে অনেকে দেখবে রূপোর, তোমরা হয়তো চেন পরতে পারো বা রূপোর যে কোনো ধরনের অর্নামেন্টস পরতে পারো, দেখবে সেগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়। তোমরা রাখবে বাতাসে উপস্থিত যে সালফার, সেই সালফারের জন্যই কিন্তু রূপোর রং কালো হয়ে গিয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকের 9 নাম্বার কোশ্চেন যে হসপিটালের দূষিত বজ্র পদার্থকে আমরা কিভাবে নিষ্কাশন করতে পারি। দেখো হসপিটালের যে ওয়েস্ট তৈরি হয় সেখানে কিন্তু তোমার হচ্ছে কিছু তোমার বায়োটিক ওয়েস্টও থাকে, আবার কিছু অ্যাবায়োটিক ওয়েস্টও থাকে। তো সেটাকে সবথেকে ভালোভাবে আমরা কিভাবে নিষ্কাশন করতে পারি, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে ভস্মীকরণ। মানে তোমার হচ্ছে এয়ার ছাড়া, ঠিক আছে, এয়ার ছাড়া একটা ঘরের ভেতরে কোনো রকম এয়ারের তোমার হচ্ছে মানে ওখানে এয়ার প্রেজেন্ট থাকবে না, ওইভাবে কিন্তু পুড়িয়ে দিতে হবে যাতে তোমার হচ্ছে ওটা কিন্তু বাতাসের সাথে না মিশতে পারে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 10 নাম্বার কোশ্চেন যে হাইড্রোজেনের আইসোটোপ প্রোটিয়ামের নিউট্রন সংখ্যা কত। দেখো এই যে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনের আইসোটোপ কি কি হয়ে থাকে। দেখো হাইড্রোজেনের কিন্তু 3টে আইসোটোপ হয়, H1H1, H2H1 আর কিন্তু হয়ে থাকে H3H1। এর ভেতর থেকে
প্রোটিয়াম কোনটাকে বলা হয়? প্রথমেরটাকে কিন্তু প্রোটিয়াম বলা হয়ে থাকে। এইবার এই যে প্রোটিয়ামের নিউট্রন সংখ্যা কত হয়? দেখো নিউট্রন সংখ্যা বের করতে গেলে দেখো সবার প্রথমে বলে রাখি, এই যে ওপরের যে নাম্বারটা থাকে এটাকে কিন্তু বলা হয় ভর সংখ্যা, ঠিক আছে? এটাকে কী দিয়ে প্রকাশ করা হয়? এটাকে কিন্তু এ দিয়ে প্রকাশ করা হয়। আর নিচের যে সংখ্যাটা থাকে এটাকে কিন্তু বলা হয় পারমাণবিক সংখ্যা, এটাকে কিন্তু জেড দিয়ে প্রকাশ করা হয়। এইবার নিউট্রন সংখ্যা বের করতে গেলে আমাদেরকে এ মাইনাস জেড করতে হয়। তো এখানে আমরা এ মাইনাস জেড করি, তো এ মাইনাস জেড করলে কত হচ্ছে? 0। তো হাইড্রোজেনের যে আইসোটোপ প্রোটিয়াম আছে তার নিউট্রন সংখ্যা কত? তো মনে রাখতে হবে তার নিউট্রন সংখ্যা কিন্তু হয়ে যাচ্ছে 0। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 11 নম্বর কোশ্চেন, যে ইকোলজি শব্দটা কে প্রবর্তন করেন? এজি ট্যান্সলে, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার কী হবে? মনে রাখবে যে ইকোলজি যে শব্দটা আছে এটা কিন্তু যে এজি ট্যান্সলে, ঠিক আছে? এজি ট্যান্সলে কিন্তু এই শব্দটা সবার প্রথম দিয়েছিল, ঠিক আছে? অনেকের কিন্তু কনফিউশন হয়ে যায়, ঠিক আছে, যে ইকোলজি শব্দটা কে দিয়েছিল? তো মনে রাখতে হবে ইকোলজি শব্দটা কিন্তু দিয়েছিল এজি ট্যান্সলে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 12 নম্বর কোশ্চেন, যে থাইরক্সিন হরমোন সংশ্লেষণের জন্য কোনটা অপরিহার্য? মানে এক কথায় থাইরক্সিন হরমোন কোনটা বা কোন তোমার হচ্ছে নিউট্রিয়েন্টসটা অ্যাবজর্ব করে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আয়োডিন, ঠিক আছে? আয়োডিনকে কিন্তু কী করে? আয়োডিন সংশ্লেষণের জন্য কিন্তু থাইরক্সিন খুবই প্রয়োজন। আর এই থাইরক্সিন কোথায় থাকে? তো মনে রাখবে এই থাইরক্সিন কিন্তু যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে সেই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কিন্তু থাইরক্সিন হরমোনটা থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 13 নম্বর কোশ্চেন, কোন ধাতু তরল অবস্থায় বিদ্যমান? মানে কোন মেটালটা, ঠিক আছে? এটা কিন্তু খুব রেয়ার একটা কেস যে মেটাল কিন্তু সেটা লিকুইড অবস্থায় আছে, ঠিক আছে? তো লিকুইড মেটাল কোনটা? তো মনে রাখবে যে পারদ হয়ে থাকে সেটা কিন্তু একটা লিকুইড মেটাল হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 14 নম্বর কোশ্চেন, যে উদ্ভিদের শক্তির পরামর্শ না, এটা হয়ে যাবে উৎস, ঠিক আছে? একটু মিস্টেক আছে প্রিন্টিংটা, একটু তোমরা হচ্ছে মানে টাইপিংটা একটু মিস্টেক আছে, একটু অ্যাডজাস্ট করবে। তো মনে রাখবে উদ্ভিদের বা উদ্ভিদ বলো বা যে কোনো কিছু বলো আমাদের পৃথিবীতে বা পৃথিবীর শক্তির সম্পূর্ণ উৎসটাই কিন্তু হয়ে যাচ্ছে সূর্য। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 15 নম্বর কোশ্চেন কি বলেছে? যে রকেট কোন নীতি অনুসরণ করে কাজ করে? তো মনে রাখবে যে রকেটগুলো হয়ে থাকে এগুলো কিন্তু ভরবেগের সংরক্ষণ নীতি বা কনজারভেশন অফ মাস, ঠিক আছে? কনজারভেশন অফ মাস, ঠিক আছে? বা ভরের নিত্যতা সূত্র, কনজারভেশন অফ মাস না, কনজারভেশন অফ মোমেন্টাম, এখানে কিন্তু ভরবেগ বলেছে। তো কনজারভেশন অফ মোমেন্টাম এই সূত্র অনুসারে কিন্তু রকেটগুলো কাজ করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? যে ক্লোরোফ্লোরোকার্বনের অন্তর্গত কোন গ্যাস ওজোন স্তরের ক্ষতি করে? তো মনে রাখতে হবে সিএফসির অন্তর্গত কোন গ্যাস ওজোন স্তরের ক্ষতি করে? তো সিএফসির অন্তর্গত যে ক্লোরিন গ্যাস আছে সেটা কিন্তু কী করে? সেটা কিন্তু ওজোন স্তরের ক্ষতি করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? যে কোনটি গাছের অনুখাদ্য? দেখো অনুখাদ্য মানে কি? অনুখাদ্য মানে কিন্তু হয়ে যাচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস, ঠিক আছে? মাইক্রো নিউট্রিয়েন্টস। তো মনে রাখবে এর ভেতরে যে আয়রন আছে বা কপার, ঠিক আছে, বা মলিবডিনাম, এগুলো কি? এগুলো কিন্তু গাছের অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্টস। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? যে গ্রাফাইটের ব্যালেন্স না, এটা হয়ে যাবে ভ্যালেন্স, ঠিক আছে? গ্রাফাইটের ভ্যালেন্স, ঠিক আছে? গ্রাফাইটের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কত? দেখো সবার প্রথম বলে রাখি গ্রাফাইট কার রূপভেদ? গ্রাফাইট কিন্তু কার্বনের রূপভেদ। তো কার্বনের তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা কত? 6। তো যদি আমরা কনফিগারেশন করি তাহলে আমরা কত পাবো? 2, 4, ঠিক আছে? যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি তো তোমার আর যে লাস্ট শেলে যে পরিমাণ ইলেকট্রন থাকে তাকেই আমরা ভ্যালেন্সি বলি। তো গ্রাফাইটের ভ্যালেন্সি কত হবে? 4 কিন্তু গ্রাফাইটের ভ্যালেন্সি হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কি বলেছে। দেখো তো এটা কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে যে তোমার হচ্ছে ক্ষীণতম শ্রবণযোগ্য শব্দের তীব্রতা কত? মানে সবথেকে কম
কোন শব্দটা আমরা শুনতে পাই, যেটা কিন্তু আমাদের কানের জন্য প্রয়োজনীয়, এর কম হলে কিন্তু আমরা শুনতে পাবো না। তো এটা কিন্তু তোমাদের জন্য একটা হোমওয়ার্ক বা HW থাকবে, ঠিক আছে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। হয়তো একটু কথা তোমাদের অন্যরকম লাগতে পারে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ঠিক আছে, মানে ক্লাস করাতেও খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি চাইছি না যে কোনোরকমভাবে তোমাদের ক্লাসগুলো স্কিপ হোক, কারণ পরীক্ষা কিন্তু চলে এসেছে। এখন কিন্তু NTPC পরীক্ষার ডেট দিয়েছে, কদিন পরে কিন্তু গ্রুপ ডি পরীক্ষারও ডেট দিয়ে দেবে। তো স্টে কানেক্টেড উইথ আস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।